জীবনে চলতে গেলে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের টাকার অনেক বেশি প্রয়োজন। টাকা ছাড়া আমরা কখনোই আমাদের শখ আহ্লাদগুলোকে পূরণ করতে পারবো না। টাকা ছাড়া আমরা কখনোই কোনো কিছুই করতে পারবো না। আপনি যেখানে যান না কেন, যেই কাজই করেন না কেন, সবার আগে টাকাটা অনেক বেশি দরকার হয়। তাই আমাদের সবার উচিত টাকা ইনকাম করার, টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার, যাতে আমরা খুব সুন্দরভাবে একটা সংসারকে চালিয়ে নিতে পারি, সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারি এবং নিজেও ভালো থাকতে পারি। টাকা থাকলে দেখবেন আপনি সব কিছু করতে পারবেন। যখন টাকা দিয়ে একটা শখের জিনিস কিনবেন, দেখবেন মনটা অনেক বেশি আনন্দে ভরে যায়। মধ্যবিত্ত সংসারে আমরা হাজবেন্ড ওয়াইফ কিভাবে দুজনে মিলে আমাদের সংসারটিকে খুব সুন্দরভাবে চালিয়ে নিই। অনেকদিন থেকে কষ্ট করে একটা জমি বিক্রির পর আমরা কত টাকা পেয়েছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আসলে মানুষ চাইলে সব কিছুই পারে, তবে সেটার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। পরিশ্রম করলে অবশ্যই একদিন না একদিন আপনি সফল হতে পারবেন। আমার হাজবেন্ড প্রায় 2 মাস থেকে কিন্তু অনেক বেশি খাটাখাটনি করছে যে কিভাবে সেই জমিটা বিক্রি করবে আর সেখান থেকে আমরা কিছুটা হলেও টাকা পাবো। তো যাই হোক, ফাইনালি কিন্তু সেই জমিটা বিক্রি হয়েছে। আর কত টাকা দিয়ে বিক্রি হয়েছে আর আমরা কত টাকা পেয়েছি সমস্ত কিছু শেয়ার করব। আশা করছি ভিডিওটি একটু হলেও সবার কাছে ভালো লাগবে। আর এভাবে যদি আমরা একটু বুদ্ধি করে চলি তাহলে অবশ্যই অনেক বেশি ভালো থাকতে পারবো আর টাকাও জমাতে পারবো, সঞ্চয় করতে পারবো, টাকা আয় করতে পারবো। তো অনেক সুন্দর সুন্দর টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। আর তার সাথে থাকবে আমি আমার সংসারে কি কি কাজ করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। ভালো লাগলে পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিছু লাউয়ের ডগা এনেছিল, তো ওই যে জমিটার বিক্রির কথা বলছিলাম, তো সেখান থেকে কিন্তু লাউয়ের ডগাগুলো এনেছিল। তো যাই হোক, সেগুলো আমি কেটে নিয়েছি। আর আজকে আমি এই লাউ দিয়ে 3 ধরনের রান্না করব। তো এখানে কিন্তু আমি কেটে নিয়ে আমি একটা ভাজা করব, আর তার সাথে লাউয়ের পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। তো ওটা ডাল দিয়ে কিন্তু আমি বড়া ভাজবো। আর তার সাথে বড় বড় যে পাতাগুলো রেখেছি সেগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে সেগুলো আমি বাটা করব। তো আজকে কিন্তু আমি সমস্ত কিছু এই লাউয়ের ডগা দিয়েই বানাবো। তো আপনারা সাথেই থাকবেন, আমি কি কি বানাচ্ছি অবশ্যই দেখাবো। আর তার সাথে ওদিকে কিছু ছোট মাছ নিয়ে এসেছিল। তো ছোট মাছের চচ্চড়ি খাবে বলছিল আমার হাজবেন্ড। তো ওটা আমি বানাবো বেগুন, আলু, গাজর, টমেটো এগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি বানাবো। আর এই মাছটার নাম নাকি 3 কাটা মাছ। আমি প্রথম শুনেছি, আমার হাজবেন্ড বলেছে। আসলে এখনো আমি মাছের ঠিক মতো নাম জানি না, অনেক মাছের নাম জানি না। তো যাই হোক, ও বলেছে এই মাছটার নাম নাকি 3 কাটা মাছ। আসলে মাছটার মাথার মধ্যে অনেক বড় একটা কাটা আছে। যখন আমি মাছটা ধুয়েছিলাম তখন আমার হাতে আবার কাটা লেগেও গেছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি মাছগুলো সুন্দর করে ওইদিকে ধুয়ে নিয়েছিলাম। আমার হাজবেন্ড কিন্তু মাছগুলো কেটে নিয়ে এসেছিল বাজার থেকে, আর আমি শুধু একটু ভালো করে ধুয়ে নেব। আসলে মাছে তো অনেক নোংরা থাকে, বিশেষ করে আমাদের যেহেতু বাজারে বাড়ি, তো মাছ হাটিটা একেবারেই সামনে। তো মাছ হাটির ওখানে গেলে তো থাকাই যায় না, এত পরিমাণে দুর্গন্ধ। তো সেজন্য আমার মতে যে কোনো জিনিস অবশ্যই খুব সুন্দর করে ধুয়ে নিয়ে কিন্তু রান্না করা উচিত। কারণ মাছের বাজার বলেন, মাংসের বাজার বলেন, ওগুলোতে কিন্তু অনেক নোংরা থাকে। বিশেষ করে মাছি, প্রচুর পরিমাণে কিন্তু মাছি থাকে। আর মাছি তো আমাদের শরীরের কত পরিমাণে ক্ষতিকর সেটা আমরা সবাই জানি। তো সেজন্য বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসলে, সেটা মাছ হোক, মাংস হোক বা অন্য কিছু হোক, অবশ্যই সেটাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমাদের রান্না করে খাওয়া উচিত। কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে রোগ ব্যাধি বেড়ে গেছে, আর এই নোংরাগুলোর কারণে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। নিজেদেরকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদেরকে নিতে হবে। সংসারের মানুষগুলোকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের। তো সেজন্য আমাদের সেই দিকগুলো অবশ্যই ভেবেচিন্তে চলা উচিত। প্রতিদিনের মতো আজকেও অনেক সকালে উঠেছিলাম। সকালে যেহেতু আমার ছেলের স্কুল থাকে, তো সেজন্য ওকে রেডি করে দিয়েছি। ও কিন্তু আজকে স্কুলে চলেও গেছে। তো সেগুলো আর আজকে শেয়ার করা হয়নি। তারপর থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো ওইদিকে কিন্তু আমি একটু রান্নার জন্য প্রস্তুতি করে নিয়েছিলাম সমস্ত কিছুই। আর তার সাথে আমার মেয়েটার খাবারও বসিয়ে দিয়েছি। ওকে আমি বেশিরভাগ কিন্তু খিচুড়ি বানিয়ে দিই, সমস্ত কিছু দিয়েই, সবজি দিয়ে। তো যাই হোক, ওর খাবারটাও কিন্তু ওদিকে আমি বসিয়ে দিয়েছিলাম। আর তার সাথে আমি
আমি রান্নাটাও করে নেব। আর যেহেতু খুবই সাধারণ রান্না বাড়া, তো খুব একটা সময় কিন্তু সেখানে আমার লাগবে না। আর সত্যি বলতে ছোট বাচ্চা নিয়ে খুব একটা রান্না বাড়ার ঝামেলাও রাখি না, তো সেই জন্য সবসময় চেষ্টা করি খুবই সাধারণভাবে রান্নাগুলো করার। আর এখন কিন্তু অনেকটাই গরম বেড়ে গেছে। এই গরমে কিন্তু বেশি না খাওয়াই ভালো, কারণ বেশি খাওয়াটা শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে। তো অবশ্যই গরমের সময় আমাদের একটু ভেবেচিন্তে খাওয়া দাওয়া করা উচিত। তো যাই হোক, তারপরে কিন্তু আমার মেয়েটাকে নিয়ে আমি এখন আমার সংসারে সমস্ত কাজ করে নেব। তো একটা ভাগ্নি এসেছিল, তো ওই ভাগ্নিকে কিন্তু আমি এর আগের ভিডিওতেও হয়তো অনেকবার দেখিয়েছি। তো কিন্তু প্রায় আসে, আমার মেয়েটাকে কোলে নেয়। ও কিন্তু ওর সাথে অনেক সুন্দর খেলা করে, তো সেই জন্য ও এসেছিল আর ওর সাথে খেলছিল আর তার সাথে কিন্তু অনেক দুষ্টুমিও করছিল। তো আমি কিন্তু ওকেও একটু কোলে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি আমার সংসারের এদিকে একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। আজকে বেডশিটটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ওই বেডশিটটা আমি কেচে দিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু এখন ওইটা দিইনি। তো এই আগের যে একটা বেডশিট ছিল সেটাই কিন্তু দিয়েছি। এটা কিন্তু নতুন না, আগেরই ছিল। আসলে আমরা চাইলে কিন্তু নতুন জিনিস দিয়ে সবসময় ঘর সাজাতে পারি না, তবে আমার মতে পুরনো জিনিস দিয়েও কিন্তু ঘর সাজানো যায়। একটা ঘরকে সাজাতে অবশ্যই আপনার ভালোবাসা থাকাটা অনেক দরকার। ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস সাজালে, সেটা হোক পুরানা বা নতুন, সেটাকে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি আমার বেডরুমটাকে খুব সুন্দরভাবে এখন গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম তো সেটা এখন শেয়ার করব। আসলে অনেক দিন থেকেই একটা জমির ব্যাপারে কিন্তু কথা হচ্ছিল। আমার হাজবেন্ড সেখানে অনেক দিন থেকেই কিন্তু পরিশ্রম করছে, অনেক খাটাখাটনি করছিল। আমার হাজবেন্ড যে জব করে, উনি কিন্তু থানায় জব করে, যে বড় অফিসার রয়েছে, তো উনি হচ্ছে জমি কিনবেন। অনেক দিন থেকে কিন্তু উনি জমি কিনতে চাচ্ছেন। তো একটা জমির ব্যাপারে অনেক দিন থেকে কথা হচ্ছিল, তো ওরা বলছিল সেটা বিক্রি করবে না। তো আমার হাজবেন্ডকে স্যার বলেছিল যে সে যদি একটা জমি স্যারকে কিনে দিতে পারে, তাহলে কিন্তু স্যার তাকে অনেক ভালো একটা অ্যামাউন্ট দেবে। তো সেই জন্য কিন্তু অনেক দিন থেকেই খোঁজাখুঁজি করছিল, তারপরে কিন্তু ফাইনালি একটা জমি পেয়েছে। জমিটা কিন্তু আমাদের সামনে কলেজ রয়েছে, তো সেই কলেজের সামনে জমিটা। আর বিশেষ করে কলেজের সামনে জমি তো অনেক দাম ছিল, তো সেই জন্য দামটা খুব একটা মিল ছিল না, কারণ অনেক দাম বেশি চেয়েছিল। তো অনেক দিন পর কথা কাটাকাটি হওয়ার পরে কিন্তু ফাইনালি তারা রাজি হয়েছিল। তো ফাইনালি কিন্তু সেই জমিটা তারা কিনতে পেরেছে। আর জমিটার দাম চেয়েছিল তারা 14 লাখ টাকা। যাই হোক, তারপরে কিন্তু জমিটা ফাইনালি তারা কিনতে পেরেছে। তো এখনো কিন্তু রেজিস্ট্রি হয়নি, তো শুধুমাত্র অর্ধেক টাকা দিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু রেজিস্ট্রি হবে। তো সেখানে যে আমার হাজবেন্ড এত খাটাখাটনি করেছে, তো স্যার কিন্তু বলেছিল যে সে যদি কিনে দিতে পারে তাহলে তাকে ভালো একটা অ্যামাউন্ট দেবে। তো ফাইনালি কিন্তু সেটা হয়েছে। আর আমার হাজবেন্ডকে কিন্তু স্যার ভালোবেসে 50,000 টাকা দিয়েছে। তো সেটার জন্য তো মনটা অনেক বেশি আনন্দিত। তো যাই হোক, এভাবে দীর্ঘদিন কষ্টের পর যে এত সুন্দর একটা অ্যামাউন্ট পাবো একবারে, সেটা কিন্তু আমরা কখনো ভাবতেও পারিনি। আসলে টাকাটা বর্তমান সময়ে অনেক বেশি দরকার। আর একটা সংসারে চলতে গেলে যে কত টাকার দরকার হয়, সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। আমরা যেখানে থাকি সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসই কিনে খেতে হয়। তো সেজন্য একটা সংসারে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসেরও দরকার হয়। আর এখন কিন্তু আমার ছেলেও বড় হচ্ছে, আর আমার ছেলে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সেখানে কিন্তু প্রচুর খরচ হয়। আর এখন কিন্তু তার বয়স বাড়ছে আর দিন দিন উঁচু ক্লাসে যাচ্ছে। আর যত বেশি উঁচু ক্লাসে যাবে ততই কিন্তু পড়াশোনার খরচটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো সেজন্য আর এখন কিন্তু চাইলেও আমি ওকে খুব একটা বেশি সময় দিতে পারি না। তো ওকে কিন্তু আমি টিউশন দিয়েছি, সেখানেও আমাকে টাকা দিতে হয়। তো সেজন্য টাকাটা আমার প্রত্যেকটা ক্ষেত্রে অনেক বেশি দরকার। আসলে আমাদের সবারই টাকা অনেক বেশি দরকার। যে কোনো কাজই করতে যান না কেন, যে জিনিসই কিনতে যান না কেন, সবার আগে কিন্তু টাকাটাই দরকার হয়। তো সেজন্য আমাদের সবার উচিত একটু বুদ্ধি করে চলা, একটু পরিশ্রম করা, তাহলে কিন্তু অবশ্যই আমরা সবাই একটা সংসারে ভালো থাকতে পারবো, টাকাও ইনকাম করতে পারবো, আর অবশ্যই সেটা দিয়ে আমাদের সংসারের প্রয়োজনগুলো আমরা মেটাতে পারবো। একটা সংসারে কিন্তু অনেক জিনিসের দরকার হয়, সেখানে হোক 2 জন ফ্যামিলি মেম্বার বা 10 জন ফ্যামিলি মেম্বার, জিনিস কিন্তু একই দরকার হয়। শুধু জিনিসের পরিমাণটা একটু কম আর বেশি, এতটুকুই পার্থক্য, কিন্তু একই জিনিস কিন্তু দরকার হয়। শুধুমাত্র পরিমাণের পার্থক্য, বাকি কিন্তু সব কিছুই একই দরকার হয়। তো সেজন্য খরচটাও কিন্তু সেরকমই হয়।
তো এই যে দীর্ঘদিনের অপেক্ষার পর ফাইনালি যে আমরা 50,000 টাকা পেয়েছি সেটার জন্য তো অনেক বেশি খুশি। আসলে কষ্টের ফল অবশ্যই কিন্তু মিষ্টি হয়, আর এটাই কিন্তু সত্যি। তো অবশ্যই আমাদের কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে চলতে হবে, তাহলে একটা সময় অনেক কিছু করা সম্ভব। আর যাই হোক, যার জমিটা স্যারকে কিনে দিয়েছি, তো যে দাদাটার জমিটা আমরা কিনে দিয়েছি, তো সেই দাদাটাও কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছিল যে কিছুটা হলেও সে টাকা দেবে। তো যাই হোক, সেখান থেকে কত টাকা দিবে জানি না, তবে সেও কিন্তু দিতে চেয়েছিল, কারণ আমার হাজব্যান্ড অনেক বেশি খাটাখাটনি করেছে। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি, জানি না কতটা দেবে। তো যাই হোক, যখন দেবে তখন অবশ্যই বলবো। তো আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে কত টাকা পাচ্ছি সেটা পরের ভিডিওতে শেয়ার করব। তো সেই জন্য কিন্তু আজকে আমি সুন্দর করে বলে দিলাম যে সেখানে আমরা কত টাকা পেয়েছি। তো যাই হোক, আমি আমার সংসারে কিভাবে চলি, কিভাবে আমি টাকা আয় করি, কিভাবে টাকা সঞ্চয় করি, সমস্ত কিছুই কিন্তু আমি আমার বেশিরভাগ ভিডিওতে শেয়ার করে থাকি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে। আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এর আগের ভিডিওতে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, আমি ভিডিওতে যে প্রোডাক্টগুলো আমি অ্যাড করি সেগুলো থেকে কি আমি কোনো টাকা পাই কি না। যদিও আমি সেখানে রিপ্লাই দিয়েছিলাম, তো তাও সেই দিদিভাইটার উদ্দেশ্য করে আজকে বলে দিচ্ছি, আমি যে প্রোডাক্টগুলোর লিঙ্ক দিয়ে থাকি, তো সেখান থেকে কিছুটা হলেও সেল হয় আর কিছুটা হলেও কিন্তু আমি সেখান থেকে ইনকাম করতে পারি। তো আশা করছি প্রিয় দিদিভাই বুঝবে, তুমিও দাও, অবশ্যই একদিন না একদিন অবশ্যই পাবে। তো দিদিভাই বলেছে যে সে দিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো জিনিস এখনো সেল হয়নি বা কোনো ইনকাম সে পায়নি, সেজন্য সে দেওয়া বন্ধ করে দিয়েছে। ওই যে বললাম, আসলে মানুষের ধৈর্য থাকাটা অনেক বেশি দরকার। তো ধৈর্য নিয়ে দাও, অবশ্যই একদিন না একদিন সেখান থেকেও কেউ না কেউ জিনিস কিনবে আর তুমি একটু হলেও সেখান থেকে টাকা পাবে। তো যাই হোক, আশা করছি দিদিভাই বুঝবে। তো এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। আজকে আমি বিছানা চাদরটা কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম, আর তার সাথে যে বিছানা চাদরটা আগের ছিল, তো সেটাও কিন্তু আমি এখন সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে দেব। এখন কিন্তু আগের মতো আমি আর সময়ের কাজগুলো সময়ে করতে পারি না, কারণ আমার মেয়েকে অনেক সময় দিতে হয়। তো সেই জন্যই কিন্তু এই কাজগুলো আমার আগেই করার কথা ছিল, তো যাই হোক করতে পারিনি। তো এখন কিন্তু সেই কাজগুলো আমি করে নিচ্ছিলাম। অনেকেই ভিডিওতে সুন্দর করে গুছিয়ে কথা বলে, আমি কিন্তু সেভাবে হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু আমি তারপরে রান্নাগুলো অফ ক্যামেরায় করেছিলাম, তো সেগুলো আর সবটাই দেখানো সম্ভব হয়নি। তো এখানে কিন্তু আমি এই যে লাউয়ের ডগা ভাজা করেছিলাম, আর তার সাথে ওই যে বললাম লাউয়ের পাতাগুলো কুচি করে কেটেছিলাম, সেটা কিন্তু আমি বড়া ভেজেছি ডাল দিয়ে। তার সাথে এক পিস মাছ ছিল, সেটাও ভেজে নিয়েছি আমার ছেলের জন্য। আর তার সাথে এই যে ছোট মাছ, সেটা কিন্তু আমি চচ্চড়ি করেছি, তো ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম। তো এই হলো আজকের আমার দুপুরে রান্না বাড়া, তো সেগুলি কিন্তু শেয়ার করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।